আমরা দেখেছি যে হাসনাত সাহেব হঠাৎ করে একদিন দাঁড়িয়ে বললেন উনি সেভেন সিস্টার্স দখল করে নেবেন। এটা কতটা পরিপক্ক রাজনীতি সেটা আমাদের চিন্তা করতে হবে। হাসনাত সাহেব কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক দল যারা 24-এর আন্দোলনে সম্মুখে ছিল। তো আপনি যখন বলছেন যে আমি সেভেন সিস্টার্সকে ক্ষতি করব, এটা কিন্তু আরেকটা দেশের সার্বভৌমত্ব নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে। ইন্ডিয়া অনেক কিছু রং আছে, কিন্তু তারা কিন্তু সরাসরি আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে বলে বা তাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলেছে বলে আমার পার্সোনালি জানা নাই। এখন প্রশ্ন হলো, আমাদের চারদিক দিয়ে ইন্ডিয়া পরিবেষ্টিত, অতএব ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক না রাখলে এটা আমাদের জন্য ক্ষতিকর। আইপিএলের সব খেলা বন্ধ রাখার নির্দেশ প্রজ্ঞাপন জারি নিয়ে আপনার মূল্যায়ন কি? এইটা আসলে খুব একটা সেন্সিটিভ ইস্যু। আমরা দেখলাম যে ভারত যেটা করেছে যে মোস্তাফিজ সাহেব, আমাদের ইজ আ ট্যালেন্টেড প্লেয়ার, মোস্তাফিজকে খেলতে দেয় নাই। তো এটা বাংলাদেশের জন্য খুবই অবমাননাজনক। কিন্তু আইপিএলের খেলা বন্ধ করাটা এটা কতটা সমীচীন হয়েছে, কারণ বাংলাদেশে তো আরও এখানে তো হ্যাঁ, এটা যদিও ইন্ডিয়া থেকে ব্রডকাস্ট হয়, বাট এখানে কিন্তু আরও অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলে। সো সেক্ষেত্রে একজন প্লেয়ারের জন্য এটা আসলে অন্যভাবে করেও ডিল করা যেত বলে আমি পার্সোনালি মনে করি। এটা আমার পার্সোনাল ভিউ। বাট এই জাস্ট মোস্তাফিজকে ব্যান করার জন্য যে একদম আইপিএল খেলা বাংলাদেশে দেখানোই যাবে না, আপনি আসলে ঠান্ডা মাথা যদি চিন্তা করেন, মানুষ কিন্তু অনলাইনে খেলা দেখবে, যাদের দেখার তারা আসলে ঠিকই দেখবে। বাট তারপরেও সরকারিভাবে এটা এত বেশি ইন্ডিয়ার সাথে আমাদের যে একটা শত্রুতা দিনকে দিন বাড়ছে, এটা নিয়ে আসলে উভয় পক্ষেরই বসে কাজ করা উচিত বলে মনে করি। আমরা মনে করি যে ইনশাআল্লাহ যখন সামনে একজন একটা গণতন্ত্র রাস্তায় আমরা হাঁটছি, সামনে যখন একটা নির্বাচিত সরকার আসবে, তারা অবশ্যই এটা নিয়ে কাজ করবে। কারণ আপনার একটা জিনিস খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, সেটা হলো যে আমরা দেখেছি, আমি এখানে একটু পলিটিক্যাল কিছু ভিউজ আনবো। আমরা দেখেছি যে হাসনাত সাহেব হঠাৎ করে একদিন দাঁড়িয়ে বললেন উনি সেভেন সিস্টার্স দখল করে নেবেন। এটা কতটা পরিপক্ক রাজনীতি সেটা আমাদের চিন্তা করতে হবে। হাসনাত সাহেব কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক দল যারা 24-এর আন্দোলনে সম্মুখে ছিল। তো আপনি যখন বলছেন যে আমি সেভেন সিস্টার্সকে ক্ষতি করব, এটা কিন্তু আরেকটা দেশের সার্বভৌমত্ব নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে। ইন্ডিয়া অনেক কিছু রং আছে, কিন্তু তারা কিন্তু সরাসরি আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে বলে বা তাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলেছে বলে আমার পার্সোনালি জানা নাই। এখন প্রশ্ন হলো, আমাদের চারদিক দিয়ে ইন্ডিয়া পরিবেষ্টিত, অতএব ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক না রাখলে এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা যদি চিন্তা করি যে গত 17 বছর আমরা দেখেছি পাকিস্তানের সাথে একটা সম্পর্ক খারাপ করা হয়েছে, আমি সেটারও পক্ষপাতী না, কিন্তু পাকিস্তান আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ বা তারা আমাদের জন্য কোনো ভ্যালু ক্রিয়েট করে না। কিন্তু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রাখা এবং ইন্ডিয়াকে এই জিনিসটা বোঝানো যে আওয়ামী লীগই একমাত্র আপনাদের বন্ধু না, বাংলাদেশের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে পারেন বাংলাদেশের জনগণের সাথে, কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের সাথে না। আওয়ামী লীগ কী করেছিল? আওয়ামী লীগ, আমি যদি বলি, তারা দাসে পরিণত হয়েছিল ভারতের। আমরা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আশা করব যে দাসত্ব নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ইন্ডিয়া আমাদের থেকে বড় রাষ্ট্র, তারা নিউক্লিয়ার পাওয়ার ওন করে। সো এই নিউক্লিয়ার পাওয়ার ওন করা কোনো রাষ্ট্রের সাথে আমাদের কেন শত্রুতাতে যেতে হবে? এর আগে যখন পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা হতো, আমি একটা কথা বলতাম যে ইংল্যান্ড এবং ফ্রান্স তারা 800 বছর ধরে যুদ্ধ করেছে, 112টার বেশি যুদ্ধ করেছে তারা। আজকে ইংল্যান্ড ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে আমাদের অনেক বৈরী সম্পর্ক রয়েছে, কিন্তু তারপরেও পাকিস্তান এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা এখন ভালোর দিকে আছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে। আগে যে ভুলগুলো হয়েছিল সেগুলো নিয়ে পাকিস্তানের অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া উচিত, তারা এখনও চায়নি, কিন্তু তাদেরকে সেই ব্যাপারে আবার বলা যেতে পারে। কিন্তু আমি যেটা বললাম যে ইংল্যান্ড ফ্রান্স, আবার জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সবগুলো ইউরোপিয়ান দেশ দখল করেছিল, জার্মানির সাথে কি এখন কারো খারাপ সম্পর্ক আছে? নাই। তো এখন আমরা কেন একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারতের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্কের দিকে যাব? সেই সম্পর্কের দিকে যদি যায়, তাহলে তো তারা আবার চিন্তা করবে যে তাদের আওয়ামী লীগকে সাহায্য করতে হবে এই দেশের ক্ষমতায় ফিরিয়ে আনতে। এই জিনিসগুলো কি পরিপক্ক রাজনীতিবিদরা চিন্তা করছেন না? এই হাসনাতের মতো তাদের কাছে আমাদের ইয়াং জেনারেশন যারা, তাদের কাছে আমাদের
এক্সপেকটেশন হলো যে তাদের ঠান্ডা মাথায় চিন্তা করে যে কোনো কথা বলতে হবে। তিনি বললেন যে আমি 7 সিস্টারকে হার্ম করব। এই ধরনের অপরিপক্ক রাজনীতি করে দেশকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ছেলে সিলেটে আমরা দেখেছি গ্রেপ্তার হয়েছিল, এটা নিয়ে ভিডিও ভাইরাল হলো, আবার তাকে গ্রেপ্তার করা হলো এবং জামিন পেল। আরেকটি আলোচিত কবি জুলাই যোদ্ধা তাহমিনা 2 দিন রিমান্ড নেওয়া হয়েছে। উল্লেখ্য চাঁদাবাজি নেপথ্যে আছে। এই সার্বিক বিষয়গুলোকে এই যে এরা জড়িয়ে পড়ছে, আবার আমরা আরেকটা ভিডিও দেখলাম সেখানে নাকি একজন সাংবাদিক জড়িত আছে, এটা কোন কুপ্রস্তাব দিয়েছিল সেটার জন্য রাজি না হওয়াতে। আসলে কোন দিকে কি হচ্ছে? আচ্ছা, প্রথমত জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে, কিন্তু জুলাই যোদ্ধার সম্মানটা তাদের নিজেদেরও কিন্তু রাখতে হবে। কাজেই কারো বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে যে সেই জুলাই যোদ্ধা বা তারা কোনো অপকর্মে, যেগুলো বাংলাদেশের প্রচলিত আইনে ক্রিমিনাল অ্যাক্ট বা কোনো ফৌজদারি অপরাধের সাথে তারা জড়িয়ে পড়েন, তাদেরকে বিচার করার ক্ষমতা অবশ্যই রাষ্ট্রের আছে। এক্ষেত্রে আমি পার্টিকুলারলি কোনো মেনশন করব না, কারণ এখনও তো এগুলো কেস স্টেজে আছে, এগুলো সত্যতা প্রমাণ হয় নাই। কিন্তু অভিযোগ যদি আসে, সেটা কিন্তু জুলাই যোদ্ধা বলে সেই দায় এড়ানোর কোনো সুযোগ নাই। আমরাও জুলাইয়ে ছিলাম, তাই বলে আজকে আমি যদি কোনো ক্রাইম করি আমার কি বিচার হবে না? আমারও বিচার হতে হবে। তো ওই আওয়ামী লীগের সময় যেটা করেছিল যে মুক্তিযোদ্ধা বলে মুখে ফেনা তুলে যে মানে 71কে বিক্রি করা হয়েছিল, ওটা যাতে আমরা জুলাই নিয়ে না করি সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখভাগে যারা ছিলেন তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে সেই শ্রদ্ধা নিয়ে তারা এখন অপকর্ম করে বেড়াবে, সেটাকে সাপোর্ট করার একদমই কোনো সুযোগ নাই। নির্বাচনের তারিখ যথারীতি ঘোষণা হয়েছে, কিন্তু এখনো কেন শঙ্কা আছে যে নির্বাচন আদৌ হবে কিনা? দেখেন, এখানে প্রথমত নির্বাচন নিয়ে অনেক ধরনের কথা কিন্তু আমরা শুরুর থেকেই শুনে এসেছি, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা উনি কিন্তু বারবারই বলে এসেছিলেন যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে করবেন, এবং এখন পর্যন্ত উনি এবং অন্যান্য উপদেষ্টাদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বারবার বলে যাচ্ছেন, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু সেই অনুযায়ী প্রস্তুতি সেরে ফেলেছে। অতএব নির্বাচন নিয়ে শঙ্কা যেটা, এটা আসলে মানুষ গুজব ছড়িয়ে একটা আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে, এবং এই মানুষগুলোই কিন্তু একবার বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন না, তারপরে আবার শুনলাম যে উনি 3 দিন পর ইংল্যান্ড চলে যাবেন, আবার শুনলাম 7 দিন পর, কিন্তু কিছুই হচ্ছে না। কাজে আমরা আশা করি যে ইনশাআল্লাহ সময় মতো নির্বাচন হবে, এবং এটা মানে বারবার একটা কথাই বারবার সামনে চলে আসে, সেটা হচ্ছে যে এটা আসলে একটা ফ্যাসিবাদীদের চক্রান্ত, তারা চায় না নির্বাচন হোক। কিন্তু আমরা কিন্তু বারবারই বলে এসেছি যে 24 সালে ফ্যাসিবাদীদের মূল উৎপাটন করা হয়েছিল, সারা দেশের জনতা, রাজনৈতিক দল সবাই এক হয়েছিল। ইনশাআল্লাহ জনগণ এবার এই 12 তারিখ ফেব্রুয়ারির ভোটের ম্যান্ডেট দিয়ে এই দুষ্কৃতিকারীদের কঠিন জবাব দিবে যে তাদের এই দেশে আর রাজনীতি করার অধিকার নাই। কেউ কেউ বলছেন যে তারেক রহমানকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রটোকলে, এটা অনেকটা দৃষ্টিগোচর। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, জনাব তারেক রহমান উনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, উনি বিএনপির জন্য শুধু না, উনি বাংলাদেশের একজন অ্যাসেট। এখন ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করা হচ্ছে, অতএব আমরা কোনোভাবেই মনে করি না যে ওনাকে কোনো স্পেশাল ফেভার করা হচ্ছে এখানে। উনি দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। কাজে ওনাকে রাষ্ট্রীয় যে কোনো নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কেউ যদি কোনো প্রশ্ন করেন, তাহলে তাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা কি বাংলাদেশকে নেতাশূন্য করতে চান? সেটা যদি আপনাদের আসলে মূল উদ্দেশ্য থাকে তাহলে আপনারা সেটা বলতে পারেন, কিন্তু ওনাকে নিরাপত্তা দেয়া এটা রাষ্ট্রের সর্বোত্তম দায়িত্ব বলেই আমরা মনে করি। সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে, তাহলে কি গণমাধ্যমকে আগের মতোই সেই গলা চাপার মতো বিষয়টা হয়ে গেল না? দেখুন, সুপ্রিম কোর্ট নিয়ে আসলে অসত্য রিপোর্ট প্রকাশ, আমরা আসলে জার্নালিজমটাকে দেখেছি যে মানে স্পেশালি ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এটাকে গলা চিপে ধরা হয়েছে যেরকম করে, সেরকম আমরা 24শে জুলাইয়ের আন্দোলনের পর আমরা দেখলাম যে গণমাধ্যম কিন্তু অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। এখন সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। সো সুপ্রিম কোর্টে অনেক সংস্কার হয়েছে। আমরা পূর্ববর্তী প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ স্যার ওনার দেখেছি যে উনি অনেক সংস্কার করার চেষ্টা করেছেন, এবং কিছুটা আমরা দেখেছি যে বেটার হয়েছে সুপ্রিম কোর্টের অবস্থা। তো এই অবস্থায় সামনে এখন যে প্রধান বিচারপতি এসেছেন জুবায়ের রহমান স্যার, আমরা আশা করব যে উনি এটাকে আরও বেটার করবেন বাংলাদেশের জন্য। তো সেক্ষেত্রে আপনি প্রথম কথাটাই কিন্তু বলেছেন অসত্য। সো অসত্য কোনো কথা হলে সেটার এগেনস্টে তো অবশ্যই
অ্যাকশন নেওয়ার সুযোগ থাকবে। এবং আমরা দেখেছি যে এত বেশি অনলাইন মিডিয়া এবং গুজব ছড়িয়ে যাচ্ছে, সো মিডিয়াকে সেই হিসাবে সুপ্রিম কোর্টের ব্যাপারে যে কোনো বিষয়ে কথা বলার ব্যাপারে তাদেরকে সতর্ক হওয়া অত্যন্ত প্রয়োজনীয় দেশের অবকাঠামোর জন্য, সেটা আমি মনে করি।